শিকার সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক, তাদের দায়িত্ব তারা পালন করেনি। যে সাপে দংশন করেছে সে সাপই বিষ নামাবে। মানে তারপরে এটা হচ্ছে বিপ্লবের সময়কার বা গণ অভ্যুত্থানের সময়কার অবস্থানের কথা বলছেন। এরপরেও সেনাবাহিনীকে যেই ভূমিকায় দেখা গেছে, ইন্ডিয়ান সেনাপ্রধান বলছেন সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন, তিনিও একটা স্কেডিউলের বাইরে গিয়ে একটা বৈঠক করেছেন, মানে এরকম। এবং খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধান দেখা করলেন, এরকম সেনাবাহিনীর কিছু কিছু ভূমিকা আলোচিত হচ্ছে। আপনি ভূমিকা কেমন দেখেন? মাঝখানে কু হবে বা কু হচ্ছে এরকম একটা গুঞ্জনও শোনা গেছে। আসলে কি সেনাবাহিনীর অবস্থানটা কেমন? মূল ব্যাপার হলো যে সেনাবাহিনী তো বাংলাদেশের জন্য বিচ্ছিন্ন কোনো বিষয় না। সেই গত 15 বছর ধরে আওয়ামী লীগের একটা মেনস্ট্রিয়া ছিল। মেনস্ট্রিয়া শব্দের অর্থ একটা মানসিকভাবে শত্রুতা পোষণ করা। তো সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা ভীতিকর একটা মনোভাব ছিল, একটা বিদ্বেষ ছিল, এবং এই বিদ্বেষ থেকে তার আগে রক্ষী বাহিনী তৈরি করেছে। এরপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পুরো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা সেনাবাহিনীর পরিবর্তে পুলিশকে শক্তিশালী করার জন্য এই বিগত দিন ধরে চেষ্টা করেছে। দ্বিতীয়ত হলো যে তারা সেই যে বিভিন্ন ডক্ট্রিন আছে, সেনাবাহিনীকে ধ্বংস করার যে বিভিন্ন ডক্ট্রিন, সেই ডক্ট্রিনগুলো তারা পালন করেছে। অর্থাৎ সেনাবাহিনীকে যুদ্ধ করতে না শিখিয়ে তাদেরকে খেতে শিখিয়েছে। এবং একজন সেনাপ্রধান শফিউল নাকি যেন ছিল, সে যখন ছিল, সে একবার টিভির টক শোতে এসে বলছে যে শেখ হাসিনা এত ভালো, আমাদের তো আগের লোকজন 3 বেলা খেতে দিত না, এখন আমাদেরকে সে 3 বেলা ভাত খেতে দেয়। জানেন আমরা কি কষ্টের মধ্যে ছিলাম? তো এরকম অপদার্থ লোকদেরকেও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে। সারা পৃথিবীতে মিলিটারি ভেহিকেল রয়েছে যেখানে খুব হার্ড সাসপেনশন থাকে, কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা রোলস রয়েসের মতো সাসপেনশন সম্বলিত গাড়ি সেনাবাহিনীকে দিয়েছে। তোমরা আরাম করো, ভুঁড়ি বাড়াও, খাওয়া দাওয়া করো, ঘুমাও। এবং এইগুলো কর্নেল র্যাঙ্কের উপরে ওঠার সঙ্গে সঙ্গে এদেরকে পলিটিক্যালি মোটিভেট করে দলীয় ক্যাডার বানানোর জন্য আওয়ামী লীগের একটা বিরাট প্রকল্প ছিল। ফলে এর মধ্যে আকবর তৈরি হয়েছে, এর মধ্যে বিভিন্ন যাকে বলা হয় ফ্রাঙ্কেনস্টাইনের দানব তারা তৈরি করেছে, এবং সেই দানবদের ছোট ছোট দানব যে এখনো নেই সে কথা বলা যাচ্ছে না। ফলে এখানে যেভাবে সাধারণ যারা অফিসার আছে, সৈনিক আছে, তারা এটা নিয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ, আওয়ামী লীগের প্রতি বিক্ষুব্ধ। এবং আগামী দিনে এই যে আব্দুর রহমান বা যে সমস্ত লোকজন যদি সেনাবাহিনী পায়, এদেরকে পাড়িয়ে জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। এবং আমি যেটা এই সেনাবাহিনীর যে সমস্ত যে এর সাথে কারা কারা জড়িত আই ডোন্ট নো, বাট এই যে কিছু লোক আওয়ামী লীগের যারা লোক আছে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন, তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অন্যতম। এই লোকগুলোকে, যেমন আসাদুজ্জামান খান কামাল আমার সামনেই বসতো, তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন। তো এই সহজ সরল মানুষ এখন তার সম্পর্কে যে সকল কথাবার্তা শুনি, শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন, এটা শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত। তো এরকম অনেক লোক আছে, আমরা এখন সরাসরি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করছি, শেখ রেহানাকে দায়ী করছি, জয়কে দায়ী করছি, পলকের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, আরাফাতের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, পুতুলকে দায়ী করছি। এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যে এরা সরল সোজা মানুষ, শান্তশিষ্ট মানুষ, এরা এই অপকর্মগুলো করবে না। কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে। আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল। এবং এরা রাজনীতির বিষ বাষ্প, এরা এই গ্রুপগুলো, এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদেরও একই পরিণত হওয়া উচিত, এবং এদের কথা নিয়েই আমাদের আসলে আলোচনা করা উচিত না। এবং আপনারা এটা লিখে রাখেন চেয়ারম্যান, যে এই লোকগুলো বাংলাদেশের কখনো আসতে পারবে না, কখনো এরা আসতে পারবে না, কোনো অবস্থাতে এরা আসতে পারবে না। এদেরকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরে ফেলবে, বিএনপির লোকজন লাগবে না। এই যে আব্দুর রহমানের কথা বললেন, ওর যদি সাহস থাকে, সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে বোয়ালমারিতে, সে যদি কোনোদিন এখানে আসতে পারে, সেদিন আপনি আমাকে বলবেন। মূল ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে এনে
এই শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়েছেন, এ ম্যান উইদাউট এনি কোয়ালিটি। তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা নেই, এদের কাজই ছিল শুধুমাত্র শেখ হাসিনা মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না। এখন আমার জন্য প্রবলেম কি ছিল? শেখ হাসিনার প্রবলেম ছিল যে ছেলেটা ফটোর ফটোর কথা বলে, ফটোর ফটো লেখালেখি করে, এত বুদ্ধি শুদ্ধি দেখাতে চায়, পণ্ডিতি দেখাতে চায়, এগুলো দিয়ে হয় না। তার দরকার ছিল একেবারে অনুগত, পলকের মতো অনুগত, সারাদিন কিলবিলেই হাসবে, কথা বলবে, যা বলবে তার সঙ্গে সে একটা জি আপা জি আপা জি আপা। এই মানুষগুলিকে নিতে গিয়ে এরা যে তলে তলে এহেন অপকর্ম নাই, এহেন অপকর্ম নাই, এদের অপকর্মর কথা যদি আপনি ফিরিস্তি বর্ণনা করেন শয়তানের লজ্জা পেয়ে যাবে। ইবলিস বলবে যে হায় আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাবে এই দুনিয়া থেকে, এদের থাকলে এরকম দুই সাইজের লোক থাকলে আমার আর দরকার নাই। তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে। ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস। এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা কত নিকৃষ্ট। এরা যতক্ষণ দলের পক্ষে কথা বলছে দল ডুবছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে শেখ হাসিনা ডুবছে। এরা যে প্রোগ্রাম দিচ্ছে সেই প্রোগ্রামে বাংলাদেশে একটা তেলাপোকাও এদের জন্য অ্যাটেন্ড করবে না, বরং এরাদেরকে যদি কোনোদিন পায়, ইভেন আজ থেকে 50 বছর পরও যদি এদের কাউকে পাওয়ার পরে এই যে জনরোষ আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ আমরা এখন সে মানে অনেক ব্যাপারে সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত, ডক্টর ইউনূসের ব্যাপারে বিরক্তি। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে লোকগুলো এই অপকর্ম করে গেছে, সালমান পলক যে সমস্ত লোকজন পেয়ে গেছে, আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো, চুম্বন করবো এবং বলবো যে হা হা দাদা ভাই আপনারা গেছেন, আমরা আপনাদের শোকে মুহ্যমান হয়ে গেছি। এই দৃশ্য কখনই হবে না। এরা যখনই আসবে তখনই জনরোষের শিকার হবে। এটা হলো বাস্তবতা, দিস দ্য রিয়েলিটি। জি, আপনি আপনার ধারণা বলছিলেন আওয়ামী লীগের প্রসঙ্গে, কিন্তু সেনা বাহিনীর প্রসঙ্গে আরেকটু মানে ওটা কি শেষ করবেন? যে সেনা কুয়েরও একটা কথা শোনা গিয়েছিল, তাদের আসলে এখন কি অবস্থান, তাদের অবস্থানটা কি স্পষ্ট হয়? আমি বলি বাংলাদেশের দুটো বিষয় আছে, আমরা যদি দেশে থাকি, একটা হলো সেনাবাহিনী আর একটা হলো বিচার বিভাগ। এটা খুবই সেন্সিটিভ, ভীষণ রকম সেন্সিটিভ। এখানে অনেক বিষয় আমরা জানি, কিন্তু তারপর আমাদের এগুলো বলা উচিত না, এমনকি দেশের বাইরে থেকেও এই কথাগুলো বলা উচিত না। এর কারণ হলো সব কিছুর ঊর্ধ্বে এই সেনাবাহিনী এবং বিচার বিভাগ, এটা এবং আরেকটা শ্রেণী আছে ডাক্তার। অর্থাৎ আপনাকে যে কোনো ক্রাইসিসে পুরো দেশ বলেন জাতি বলেন এরাই রক্ষা করে। ফলে এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে, যেহেতু তারা আমাদের দেশের বাইরে না, কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করা শোভনীয় নয়। আপনি মানে অনেক ইউটিউবার আছেন দেশের বাইরে বসে অনেক কথাবার্তা বলেন, আলটিমেটলি এটা পুরো দেশের সংহতিকে নষ্ট করছে। কিছু কিছু বিষয় আছে, এখন আমার জেনারেল ওয়াকরুজ্জামান আছেন বা ওখানে যে কোনো সেনাভাব প্রধান আছে, আমি অ্যাজ এ দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সম্পর্কে আমার যদি কোনো কথা থাকে, বক্তব্য থাকে, আমি তাকে টেলিফোন করে বলতে পারি যে মিস্টার অমুক এই ঘটনা, ইউ শুড নট ডু ইট। আমার সেই অধিকার আছে, আমার সেই কানেক্টিভিটি আছে। এবং আমি যেহেতু একজন সংসদ সদস্য ছিলাম, আমার প্রোটোকলে তো আমার মানে আমি এখন আমৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে কোনো কর্মকর্তার ঊর্ধ্বে আমার স্থান। তো আমার সেই প্রোটোকল নিয়ে আমি যে কোনো মানুষকে যে কোনো সাজেশন দিতে পারি। তো কাজে আমি প্রকাশ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা সাধারণ মানুষ যাদের এই বিষয়গুলো নিয়ে অনেক ক্ষোভ আছে বা আশা আকাঙ্ক্ষা আছে, তারা তো সেনাপ্রধানকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন না কি চলছে বা কি হচ্ছে। তারা সাধারণ মানুষের, আমাদের দেশের সাধারণ মানুষের ওইগুলো নেই। আমাদের দেশের যারা আমজনতা, এরা বেশিরভাগ মানুষ করে কি স্রোতের সাথে যায়, যখন যে পক্ষ ভালো থাকে সেই পক্ষে যায়। আপনি এদেরকে বুঝতে পারবেন। এরা মিজানুর রহমান আজহারির ওয়াজেও যায়, আবার যখন কীর্তন হয় কীর্তনেও যায়, আবার মমতাজ যখন গান গায় সেখানেও যায়, আবার আপনি যদি সেই সাকিব খানকে নিয়ে যান কোথাও, সেখানে দেখবেন যে মারামারি হয়ে গেছে এইগুলোর জন্য। এই হলো আমজনতা। তারা যেখানে আকর্ষণীয়, যেখানে সুন্দর যা কিছু আছে সেখানে যাবে, আর যা কিছু মন্দ তাদেরকে 14 গোষ্ঠ উদ্ধার করে অকথ্য ভাষায় গালাগালি করবে। ফলে আমজনতার উপর হয় না। এখানে মূল হলো আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, যারা সমাজে জনমত গঠন করেন, জনপ্রিয় নয়। আপনি দুটো উদাহরণ দিই। ধরুন হিরো আলম, এখন হিরো আলমের 50 লাখ ফলোয়ার আছে। এখন সে জনপ্রিয়, এই 50 লাখ লোকের মধ্যে জনপ্রিয়, কিন্তু তিনি জনমত গঠন করতে পারেন না। আবার নুরুল কবির, তার ফলোয়ার আছে ধরেন 500 কিন্তু এই 500 মানুষ, তারা সবাই তো এক একজনে জনমত গঠন করতে পারে, জাস্ট লাইক এ পিলার। ফলে নুরুল কবির সাহেব যে কথাটা বলবেন, তিনি পাবলিকলি এই কথাগুলো বলতে পারবেন, তার এক্সেস আছে।
তো গোলাম মোল্লা রনি অ্যাজ এ হিসেবে আমার তো সব জায়গাতে অ্যাক্সেস আছে, ফলে আমি যেমন আপনি সমন্বয়কদের সম্পর্কে, সমন্বয়কদের সম্পর্কে আমি যে কোনো সমন্বয়কে বলতে পারি কাম টু মাই হোম, আমার অফিসে আসো, আমার বাসায় আসো, তোমার এই জিনিসগুলো খারাপ, এটা করা। আমাকে তো তাকে নিয়ে এখানে বলতে হয় না। ইভেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যারা উপদেষ্টা রয়েছেন, তাদের যে কোনো লোককে আমি টেলিফোন করতে পারি, তাদেরকে আমার বাসায় দাওয়াত দিতে পারি, তাদের কাছে আমি যেতে পারি, যে এনি টাইম। তো ফলে তো বলেন গোলাম মোল্লা রনি, তবুও তো আপনি বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন, বিভিন্ন সমালোচনা করেন, পরামর্শ মানে আপনার ইউটিউব চ্যানেলেও তো বলেন। রাইট, এই কথাগুলো আমি বলি, আপনি লক্ষ্য করবেন যে এটা একটাও কিন্তু পার্সোনাল অ্যাটাক নয়। আপনি যেটা বললেন যে এই যে সমন্বয়কদেরকে গাড়ির কথা কে দিয়েছে? সচিবরা দিয়েছে। ফলে যখন আমি এই সমন্বয়কদের এই আলোচনাটা পাবলিকলি নিয়ে আসি, ওর পেছনে যে সমস্ত দালাল থাকে, পড়িয়ে থাকে, যারা এই ধরনের কাজগুলো করে, তারা সতর্ক হয়ে যায় পাবলিকলি। কিন্তু আমি যদি একা একা দেখি যে কোনো একজন সমন্বয়ক তার নিজস্ব উদ্যোগ নিয়ে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজস্ব পার্সোনাল ইন্টারেস্টে কোনো একটা কাজ করেছেন যা তার নিজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, আমি তাকে ফোন করতাম, তার সাথে দেখা করতাম, অথবা আমি তাকে আমার বাসায় দাওয়াত দিতাম। আমি কখনো সেটা না। আমি যেটা দেখেছি যে উনি একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েছেন, ফলে তার উপর আমি যে চাপটা তৈরি করেছি, যে চাপ দিয়ে সে আলটিমেটলি অন্যজনকে বলতে পারে। সেম ঘটনা আমি শেখ হাসিনার জন্য করেছি। আপনি দেখেন শেখ হাসিনাকে নিয়ে পার্সোনালি আমি কখনো সমালোচনা করিনি, আমি সেই বিষয়গুলো সমালোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে যে সে যে সিন্ডিকেটের কারণে, এই সমস্ত আব্দুর রহমানদের কারণে, পলকদের কারণে শেখ হাসিনা এই বিপদের মধ্যে পড়েছে, আমি সেই সমালোচনা করেছি যেন সো দ্যাট সে এই গোলাম মোল্লা রনি কথা বলছে, এই কথা বলে ওদেরকে ধমকাতে পারে। এখন তার মানে জনাব গোলাম মোল্লা রনি মানে খুব জানা থাকলেও বিষয়গুলো আপনি পাবলিকলি বলতে বা বলা উচিত না বলে মনে করছেন? আমি এখনো তাদের পার্সোনালি এমন, মানে আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে এখন যারা পরিচালনা করছে, তাদের পার্সোনালি তারা নিজস্ব ব্যক্তির স্বার্থে এবং অর্থ উপার্জনের জন্য, বিদেশে টাকা পাচারের জন্য কোনো কাজ করেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ গত 6 মাসে আমি। সেটা আপনি সরকারের কথা বলছেন, আমি কথা বলছিলাম সেনাবাহিনী। আপনি বলছিলেন সেনাবাহিনী এবং বিচার বিভাগে এই বিষয়গুলো নিয়ে আমাদের পাবলিকলি কথা বলা উচিত না, জানা আমি বলি না, আমি কখনোই বলি না। আপনি বলেন না, যেহেতু বলেন না সেহেতু আমি আর পরবর্তীতে আর এই একই প্রশ্ন না করি। আপনি বলছিলেন ব্যক্তিগত অ্যাটাক আপনি করেন না, কিন্তু আপনি অনলাইনে কাজ করেন, আমরা মানে অনেক অনলাইন অ্যাক্টিভিস্টকেই দেখি অনেক ব্যক্তিগত অ্যাটাক করছেন, এবং সেখানে অনেক শব্দের ব্যবহার, অনেক কৌতুকের ব্যবহার করছেন, যেগুলো সাধারণত আমরা পাবলিকলি শুনতে বলতে খুবই বিব্রত বোধ করি। এই বিষয়গুলো হচ্ছে অনেকে ফেসবুকে লেখালেখির সময়ও অনেক অশ্লীল শব্দ ব্যবহার করছেন। এটা কি ইদানিং এই বিষয়গুলো কি বেড়েছে নাকি গোলাম মোল্লা রনি, আপনি কি মনে করছেন? এটা আমাদের সমাজে খুবই নেতিবাচক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি চিন্তা করেন যে এই অনলাইনে, মানে যদি বলা হয়, মানে এখন যে সকল ইউটিউবাররা গালাগালি করেন, অশ্লীল শব্দ বলেন, তাদের ফাদার মানে আব্বা যদি বলেন, বা তাদের মানুষ পিতা বলেন, ইনি হলো সেফায়েতুল্লাহ সেফু। সবাই কিন্তু সেফায়েতুল্লাহ সেফুকে অনুসরণ করছেন গালাগালি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু স্টিল সেফায়েতুল্লাহ সেফু মাস্টারপিস। এখন সেফায়েতুল্লাহ সেফুর যে বক্তব্যগুলো, এটা আপনি সমাজে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যে এরকম অসংখ্য সেফায়েতুল্লাহ সেফু তৈরি হয়ে গেছে বিভিন্ন ফল। কিন্তু ওই যে আপনি আরেকটা বলছিলেন না, এক হচ্ছে হিরো আলম, আর হচ্ছে জনমত গঠনকারী। সেই জনমত গঠনকারীদের মধ্যেও তো এরকম গালাগালির প্রবণতা দেখা যায়। এরা জনমত গঠন করছে না কেউ, এরা জনমত গঠন করে জনগণকে উত্তেজিত করছে, ভাইব তৈরি করছে, এবং তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো জনগণকে উত্তেজিত করে এক জায়গাতে একটা মব তৈরি করা যাচ্ছে, এক জায়গাতে একটা ডাকাতি করা যাচ্ছে, এক জায়গায় একটা মারামারি করা যাচ্ছে, খুন করা যাচ্ছে। কিন্তু তারা এইরকম একটা পাওয়ারফুল জনশক্তি তৈরি করতে পারেনি বাংলাদেশে, এই সমাজে যাদের সম্মান আছে, মর্যাদা আছে, এবং ওইরকম একজন ইউটিউবারের পক্ষে বাংলাদেশে দাঁড়িয়ে কোনো একটা সরকারি অফিসে গিয়ে সুন্দরভাবে কথা বলবেন আর লোকজন সম্মান করে তাকে চেয়ার দিবেন, এরকম একটা সিঙ্গেল লোক ওদের নেই। ওদের যাদের আছে তাদের হলো ওই যে বললাম না, তাদের যে থাউজেন্ডস অফ ভেড়া টাইপের মানুষ আছে, মানে মিলিয়নস অফ ভেড়া, তারা গিয়ে গুঁতো দিতে পারবে, তারা গিয়ে ভ্যা ভ্যা করতে পারবে, তারা গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিতে পারবে, তারা গিয়ে এক জায়গাতে গিয়ে ভাঙচুর করতে পারবে, মব জাস্টিস করতে পারবে, কিন্তু জনমত গঠন করার ক্ষেত্রে সেটা হচ্ছে না। তারা জনমত তৈরি করতে পারছে না। জনমত একটা জিনিস, আর একটা হলো জনগণকে উত্তেজিত করা আর একটা জিনিস, জনগণকে বিভ্রান্ত করা একটা জিনিস।
এবং এই কাজগুলো তারা করতে করতে তাদের মধ্যে অনেকেই আমি দেখলাম যে মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবে অসুস্থ হয়েছে, বিকৃত রুচি তাদেরকে পেয়ে বসেছে এবং তারা অসুস্থ। এখন অনেকগুলো যে যারা ইউটিউবে কাজ করেন দেশে দেশের বাইরে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাদের অঙ্গভঙ্গি, তাদের কথা, তাদের শব্দচয়ন, তাদের চেহারা থেকে ধরেন প্রত্যেকটা মানুষ, শারমিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তো আপনাকে প্রথমত দেখলে মানুষের মতো মনে হতে হবে, মানুষের মতো মনে হতে হবে। কিন্তু এই যারা দেখবেন পাপাচার করে, অন্যায় করে, মন্দ চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে তাদের চেহারা থেকে মানুষের সেই আকৃতিটা নিয়ে যায়। এদেরকে দেখলে আপনার মন্দ প্রাণীর মতো মনে হবে, এদেরকে দেখলে আপনার পাগলের মতো মনে হবে, এবং এদেরকে আপনি শ্রদ্ধা করবেন, রেসপেক্ট করবেন, এরকম কোনো সুরত এদের মধ্যে থাকে না। তো কাজেই তারা যত শক্তিশালী হোক না কেন, এরা কখনো কোনো অবস্থাতেই মানে সমাজে জনমত গঠনে কখনো ভূমিকা করতে পারবে না। এবং এরা হাইয়েস্ট 1 বছরের বেশি, 6 মাস থেকে 1 বছরের